নমস্কার। নমস্কার। আমি বিশ্বজিৎ। পডকাস্ট অ্যান্ড মোর এই প্ল্যাটফর্মে একেবারেই দেখে বুঝতে পারছেন আমাদের আজকের সেট দুর্গাপুজোর আমেজ নিয়ে, পুজোর আমেজ নিয়ে, পুজোর কথা নিয়ে, উৎসবের কথা নিয়ে, উৎসবের আমেজ নিয়ে আমি বসেছি এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট অতিথি, চোরবাগান চ্যাটার্জি বাড়ির একজন প্রতিনিধি, ডক্টর অলোকেন্দু চ্যাটার্জি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার অলোকেন্দু বাবু। নমস্কার। চ্যাটার্জি বাড়ির চোরবাগানের দুর্গাপুজোর বয়স আপনার থেকে যা শুনলাম তা হচ্ছে 165 বছর। দীর্ঘ সময় এবং আদি কলকাতা, পুরনো কলকাতা যখন একটু একটু করে তৈরি হচ্ছে, জন্ম নিচ্ছে শহর কলকাতা, সেই সময় থেকে আপনাদের দুর্গাপুজো। সেই সময় থেকে অনেক তো অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে এবং দর্শকরাও আপনার থেকে অনেক কিছু জানতে পেরে আনন্দ পাবে, এই বিশ্বাস আমার রয়েছে। আশা করি। তো এই চোরবাগান চ্যাটার্জি বাড়ির যদি একদম গোড়ার কথা, শুরুর কথা যদি একটু জানেন, আদি পর্ব, একদম একদম শুরুটা কিভাবে হলো আপনাদের পরিবারে যদি একটু বলেন। আদি পর্ব হচ্ছে বিখ্যাত গোত্রপ্রবর্তক ব্রাহ্মণ পণ্ডিত, এ কথাটা মনে রাখতে হবে। গোত্রপ্রবর্তক ব্রাহ্মণ পণ্ডিত, কনৌজ নিবাসী, কনৌজটা হচ্ছে ইউপির, কাশ্যপ গোত্রীয় মহর্ষি দক্ষ ওই কনৌজের রাজা বীর সিংহের আদেশে এই গৌড়বঙ্গের তদানীন্তন রাজা আদিসুরের কাছে আসে। উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে এই নিঃসন্তান আদিসুরের যাতে সন্তান হয় সেই কামনায় যাগযজ্ঞ করা। সময়টা প্রায় 940 খ্রিস্টাব্দের কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি গৌড়বঙ্গের ব্রাহ্মণদের দ্বারা এটা হবে না? হলো না কেন? এর উত্তর হচ্ছে যে সম্রাট অশোকের সময়, অর্থাৎ 268 বিসি থেকে বৌদ্ধ ধর্মের প্রাধান্য এত বেশি ছিল যে সে এই গৌড়বঙ্গের রাজত্ব থেকে বৈদিক ক্রিয়াকলাপ অনুষ্ঠান প্রায় লোপ পায়, বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিজম। যে কারণে মুষ্টিমেয় যারা ব্রাহ্মণ ছিলেন তখনও, তারা আচার ভ্রষ্ট, কর্মহীন এবং বৈদিক ক্রিয়াকলাপ সম্বন্ধে প্রায় অজ্ঞ। তাই আদিসুরের বাধ্য হলেন তার শ্বশুর কনৌজের রাজা ইউপি বীর সিংহের শরণাপন্ন হতে। এই রাজা বীর সিংহই বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী 5জন ব্রাহ্মণ পণ্ডিতকে এই বৈদিক যাগযজ্ঞ করার উদ্দেশ্যে আমাদের এই রাঢ় বঙ্গে পাঠিয়ে দেন। মহর্ষি দক্ষ এই কাশ্যপ গোত্রী, যার থেকে আমাদের বংশ এসেছে, এই সময়টা প্রায় 940 খ্রিস্টাব্দের কাছাকাছি। আর আমাদের কর্তা বাবা রামচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়, তিনি এই মহর্ষি দক্ষের 27তম পুরুষ। তার মানে আমি হচ্ছি 31তম পুরুষ এবং আমার যারা নাতিরা আছে, নাতনি আছে, তারা হচ্ছে 33তম। সুতরাং তারা হচ্ছে রামচন্দ্র চট্টোপাধ্যায়ের 7ম পুরুষ। তারাই একমাত্র বলতে পারে এটা 7 পুরুষের ভিটে, যেটা আমরা পারি। এই হচ্ছে আমাদের বংশের গোড়ার ইতিহাস। আর ওই এর সাথে এই মহর্ষি দক্ষের সাথে, কাশ্যপের সাথে আরো যারা এসেছিলেন তারা হচ্ছে শান্তির গোত্রীয় ভট্টনারায়ণ, শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণ, ভরদ্বাজ গোত্রীয় শ্রীহর্ষ, সার্বণিক গোত্রীয় বেদগর্ভ ও বাৎস গোত্রীয় ছান্দর। এই 5 জন এসেছিলেন এবং তাদের যত শিষ্য এবং কর্মচারী, ভৃত্য সবাইকে নিয়ে তারা এক একটা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেইখানে সেই ব্রাহ্মণ থাকতেন এবং তার লোকেরা চাষ করত, সেই থেকে যা উৎপন্ন হতো তাই খাওয়া এবং যাগযজ্ঞ করতেন। এইটা হচ্ছে তখনকার দিনের ইতিহাস, আমাদের ফ্যামিলির সাথে কিভাবে জড়িত।
মানে আপনি এমন একটা সময় ছুলেন, এমন একটা জায়গায় আমি শুনতে শুনতে পৌঁছে গেলাম, সেটা সেই ইতিহাসের পাতায় আমরা যখন ইতিহাস পড়তাম সেই ফিলটা পেলাম আর কি। এবং আপনি তো সেই সম্রাট অশোক, তারপরের অনেকটা সময়, তো তখন তো শহর কলকাতাও সেভাবে চিহ্নিত করা যেত না, না। কিছু সেভাবে, এগুলো সব গ্রাম, একটা হ্যাঁ, হ্যাঁ, জাস্ট বাংলার হ্যাঁ, মাটি হিসেবে। কলিকাতা তো গ্রাম একদম ছিল। একদম তাই। সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর তো তিনটে গ্রাম, সেই আমি গ্রামের কথাই বলছি। এক্স্যাক্টলি। তো এ তো গেল আপনাদের একদম গোড়ার কথা, হ্যাঁ। মানে আপনাদের যে পরিবার তার শুরুর কথা। এবার যদি জানি আপনাদের দুর্গাপুজো এই যে 165তম বর্ষে পৌঁছলো কিভাবে, তার শুরুটা কি, কিভাবে সেটা সূচনা ঘটলো? সূচনা হলো কি, তাহলে আপনাকে আরেকটু ইতিহাস বলতে হবে যে রামচন্দ্র চট্টোপাধ্যায় 1816 সালে জন্মেছিলেন, মাত্র 17 বছর বয়সে, এখন হলে হয়তো হতো না। 1833-এ উনি বিবাহ করেন, এবং বিবাহ করেন পানিহাটি বিখ্যাত এক বংশের মহিলাকে, দুর্গাদাসী দেবীকে। এবং 1833 থেকে 1838 এই সময়ের মধ্যে, এক্সাক্ট বলতে পারবো না, উনি 120 মুক্তারামবাবু স্ট্রিট, যেটা আমাদের বাগানের চ্যাটার্জি বাড়ি, সেইটা উনি কেনেন। উনি যখন কেনেন তখন সেই বাড়িতে ঠাকুর দালান ছিল। সুতরাং আমাদের যে দুর্গাপুজো যে দালানে হয় সেটা অনেক আগেকার। তারপরে রামচন্দ্রবাবুর যখন ফ্যামিলি বাড়তে লাগলো, জায়গার অভাব হলো, তখন ওর পাশে একটা জমি ছিল 122 নম্বর, সেই জমিটা উনি কিনে নিলেন। কিনে নিয়ে বাড়ি করলেন। বাড়ি করলেন, 6-7খানা উঠোন করলেন, থাকার জায়গার বড়ই অভাব। সুতরাং আমাদের বাড়ির কিন্তু দুটো নম্বর, 120 নম্বর মুক্তারাম স্ট্রিট, 122 নম্বর মুক্তারাম স্ট্রিট, যদিও 122-এর দরজাটা খোলা হয়। আমরা এখন অ্যামালগামেটেড হয়ে এক হয়ে গেছে। বড় বড় উঠোন যেটা, যেখানে সমস্ত সবকিছুই হয় প্র্যাকটিক্যালি ঠাকুর দালান ছাড়া, সেটা 122। আচ্ছা আচ্ছা। তো এইভাবে উনি জমি কিনলেন, ঠাকুর দালান ছিল, এবং সেখানে উনি মহামায়া দেবীর পুজো বা এই উৎসব শুরু করলেন। হ্যাঁ, কিন্তু তার আগে 1838-এ উনি আমাদের যে গৃহ দেবতা শ্রী শ্রী শ্রীধর জিউ, তাকে প্রতিষ্ঠা করলেন। তিনি অনেক আগে এসেছেন। তারপরে উনি সংসার বেড়েছে, ওনার কর্মক্ষমতা বেড়েছে, অনেক বেশি রোজগার করেছে। তখন এই 1860 সালে উনি দুর্গাপুজোটা শুরু করলেন। আচ্ছা, ওনার প্রফেশন কি ছিল? ওনার প্রফেশন কি ছিল? উনি ছোটবেলা থেকে, মামার বাড়িতে মানুষ, ছোটবেলা থেকে ধান এবং পাট এই দুটো খুব ভালো চিনতে পারতেন। আর তখনকার দিনে এখানে খুব বিখ্যাত কোম্পানি ছিল সিলিজি কোম্পানি, অ্যান্ডারসন রাইট। এরা এই পাট আর ভালো কোয়ালিটির চাল এক্সপোর্ট করতো টু ইংল্যান্ড। উনি সেইটি ডিফারেন্সিয়েট করতে পারতেন, কোনটে ভালো কোনটে নট সো ভালো। সেই জন্য ওনার খুব খাতির ছিল, এবং উনি সেই কাজটা করতেন, এবং সেই উপার্জনে উনি এই এতগুলো করতে পেরেছেন। ওকে, মানে পুরোপুরি ব্যবসায়ী মানুষ আর কি। হ্যাঁ, ব্যবসায়ী মানুষ। ওই মানে উনি চাল বিক্রি করতেন না, উনি আইডেন্টিফাই করে দিতেন অন বিহাফ অফ দিস কোম্পানিজ যে এটা গুড, ইউ ক্যান এক্সপোর্ট, দিস ইজ নট সো গুড, ডোন্ট এক্সপোর্ট। এইভাবে জহুরি ছিলেন আর কি, তার নিজের জায়গা থেকে আর কি, যা বলেন সেই। তো সেখান থেকে এই বাড়ি, এই পরিবার আস্তে আস্তে করে বেড়েছে। ভীষণ ধর্মপ্রাণ, ভীষণ ধর্মপ্রাণ। একটা জিনিস আমার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে, আমিও যেহেতু পুরনো কলকাতার মানুষ, পুরনো কলকাতার বেশিরভাগ বাড়িতে কিন্তু লক্ষ্মীনারায়ণের একটা প্রতিষ্ঠা রয়েছে, তারপরে কোথাও দুর্গাপুজো, কোথাও জগদ্ধাত্রী, কোথাও কালী, এইগুলো হয়েছে। আপনারও তো মনে হয় সেই একই ফরম্যাট, একই সিস্টেম? আমাদের প্রতিষ্ঠা হচ্ছে শ্রীধর, শালগ্রাম শিলা, নারায়ণ শিলা। এর কারণ একটা হতে পারে, রামবাবুর মামার বাড়িতে আরেকটি শালগ্রাম শিলা আছে, তার নাম হচ্ছে রাজরাজেশ্বর। সেইটি উনি খুব হয়তো ইনফ্লুয়েন্স ছিলেন, মামার বাড়িতে মানুষ তো, তা উনি এখানে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় শ্রী শ্রী শ্রীধর। তার নামেই সব। আপনাদের এবার দুর্গাপূজা সরাসরি আসি। এই যে দুর্গা মায়ের যে রূপ, সেটা কি আপনাদের যেমন আমরা প্যান্ডেলে দেখি মায়ের 10টা হাত, মহিষাসুর, এরকমই নাকি অন্য কোনো রূপ? না, আমাদের হচ্ছে একচালা। একচালা মানে হচ্ছে
ওই মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সব একটা ফ্রেমের মধ্যে, আর ওপরে চালচিত্র থাকে যেখানে মহাদেব। এই হচ্ছে আমাদের এই বরাবর এই হয়ে আসছে। এটা উনি শুরুই করেছিলেন? হ্যাঁ, উনি শুরু করেছিলেন। আগে ছিল কি, আগে ঠাকুর তৈরি হতো আমাদের দালানে, সেইটি রীতি ছিল। এই 1915 নাগাদ এইটি উনি তৈরি করাটা কুমোরটুলিতে পাঠিয়ে দেন। তখন আর বাড়িতে ঠাকুর তৈরি হতো না, কিন্তু ডিজাইন রিমেন্স দি সেম, ফেস রিমেন্স দি সেম। আর 1915 আগে অবধি ছিল ডাকের সাজ। ডাকের সাজ মানে হচ্ছে শোলা, এখনো অনেক জায়গায় হয় শোলার সাজ। আপনি হয়তো জানেন এই শোলাগুলো তখন ইম্পোর্ট হতো ফ্রম ইউকে। র মেটেরিয়াল ওরা নিয়ে যেত, ওরা ইম্পোর্ট করে বেশি দাম দিয়ে আমাদের বিক্রি করত। কিন্তু তখন ওই সময়কার কাছাকাছি আপনারা একটু মনে করে দেখুন, এই স্বদেশী আন্দোলনটা কিন্তু সারা ভারতবর্ষে গ্রো করছে। বেঙ্গল হয়তো আমার কাছে মনে হয় নিউক্লিয়াস তৈরি হয়েছে। একেবারেই তাই। সুতরাং তখন দুটো তিনটি ডিসিশন উনি নিলেন। প্রথম ডিসিশন হচ্ছে ডাকের সাজার হবে না, কি হবে না বেনারসি। সেটা এখনো চালু আছে, যে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী বেনারসি, কার্তিক গণেশের জোড়, আর অসুরেরও তাই। এই বেনারসিগুলো কে দেন? বেনারসিগুলো দেন বাড়ির বউয়েরা, নাহলে বাড়ির মেয়েরা। এবং এই নিয়ে মানে মাঝে মাঝে একটুখানি মন কষাকষি হয়, তুই কেন এবারে দিবি, আমি দেবো না, তুই এবারে ছেড়ে দে, আমাকে দিতে দে, এরম একটা হয়। সেই জন্য প্রচুর হয়, আমরা পুরোনোগুলো মেয়েদেরকে দিয়ে দিই। তা প্রতি বছরই মা দুর্গা, আমাদের সৌভাগ্য হয় নতুন বেনারসি পরাবার। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক গণেশের জোড়, অসুরের জোড়, এইগুলো এখানে হয়। তারপরে হচ্ছে গয়না। মা দুর্গার প্রচুর গয়না। আমাদের জ্ঞানত আমার যা শুনেছি, যে এখনো মা দুর্গা, লক্ষ্মী আর সরস্বতীকে 3টে নথ পরানো হয়। 3টে নথ? 3জনকে 3টে। আচ্ছা, হ্যাঁ। আর নথ পরানো হয়, সেটা হচ্ছে নাকি দুর্গাদাসী দেবীর তৈরি, সময়কার তৈরি। নোয়া টোয়া তো আছে। আর এখন মানে কি বলবো, গর্বের কথা নয়, মানে এখন আপাদ মস্তক সোনায় ভর্তি দেয় বাড়ির বউয়েরা, বাড়ির মেয়েরা। এবং সেখানেও আমারটা এবারে আগে পড়া, তোরটা পরে পড়াবে, এরকম। হ্যাঁ, সারা শরীরে গয়না। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এবারে আরেকটা কথা বলা দরকার, যে আমরা এই যে হিসেবটা করলেন, তার মানে 1860 থেকে আমাদের পুজো শুরু। তাই তো বলছে আমরা জানলাম কোথেকে? তার কারণ হচ্ছে অসুরের একটা কোমর বাঁধ আছে। কোমর বাঁধ জানেন তো? একটা রূপোর কোমর বাঁধ আছে, সেখানে লেখা রয়েছে 1860 সন। ইট ইজ ইনস্ক্রাইবড দেয়ার। শুনুন, দ্যাট ইজ এ ডকুমেন্টারি প্রুফ যে 1860 সন থেকে আমাদের এখানে দুর্গাপুজো চলে আসছে। এটা কার তৈরি? এটা মা এই দুর্গাদাসী দেবীর তৈরি। ওনার নাম আছে, মানে কর্তামার নাম আছে। আচ্ছা। এবং শুধু উনি তাই তৈরি করেননি, উনি এখনো ইভেন টুডে পুজোতে যা ভোগের বাসন হয়, নৈবেদ্যের যা বাসন হয়, পুজোর সময় যত রূপোর বাসন বেরোয়, সবই তাঁর কীর্তি। আমরা হয়তো ছোটখাটো দুটো একটা এদিক ওদিক হয়তো অ্যাড করেছি। এটা কোন সাল এই যেগুলো এই যে ওই যে 1860 সালে পুজো শুরু হয়েছে, তারপর থেকে উনি অ্যাড করে একটু একটু করে যেমন করেছেন। কি একসাথে করেছেন সেটা তো আমাদের জানার উপায় নেই, বাট দ্যাট প্রপার্টি স্টিল দেয়ার। মানে ওই তখনকার দিনের বাসন, আমাদের বাড়িতে যে মা দুর্গার ভোগ টোগ হয়, তার যে ইউটেন্সিলস সব তার দেওয়া। আপনাদের কাঠামো পুজো হয়? আমাদের কাঠামো পুজো হয়। আমাদের কাঠামো পুজো হয় জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীতে হয় শ্রীধরজির ঘরে, নারায়ণকে সামনে সাক্ষী রেখে শ্রীধরজির ঘরে কাঠামো পুজো হয়। আগে যখন বাড়িতে ঠাকুর হতো, ওই কাঠামো পুজো হয়ে গেলে চতুর্থীর দিন বা পঞ্চমীর দিন এনে কাঠামোটা লাগিয়ে দেওয়া হতো। এখন বাইরে থেকে ঠাকুর আসে, তখন কাঠামোটা পেছনে বেঁধে দেওয়া। তবে কাঠামোর কাঠটা কুমোরটুলি থেকেই আসে।
আপনাদের কি এরকম ট্র্যাডিশন আছে যে যে কুমোর বানাচ্ছেন উনি বানিয়ে যাচ্ছেন হ্যাঁ, বহু বছর ধরে? বহু বছর ধরে বানিয়ে যাচ্ছে, আচ্ছা তারাই বানিয়ে যাচ্ছে। আচ্ছা। তার নামটা কি? শ্যাম পাল। আচ্ছা, মানে এক্সাক্ট নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। শ্যাম পাল। ওকে। আর আমি একটা জিনিস শুনেছি, মানে এটা আমার অল্পই শোনা, আমি গেছিও হয়তো এক দুবার আপনার বাড়িতে দুর্গাপূজায়, যে আপনাদের রান্নার যে প্রক্রিয়াটা সেটা মূলত পুরুষরা করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেরি স্পেশালিটি, আইডেন্টিটি, পিকুলারিটি, যা বলার বলুন। আমাদের বাড়ির সমস্ত ভোগ রান্না করে বাড়ির ছেলেরা, প্রোভাইডেড তাদের পৈতে হয়েছে, আর বাড়ির ভ্যাগানেরা, প্রোভাইডেড তাদের পৈতে হয়েছে। আমার নাতির গতবারে পৈতে হলো, সেও রান্নাঘরে গিয়েছিল। সুতরাং তারাই রান্না করে। আমাদের 14 থালা খিচুড়ি ভোগ দেওয়া হয়, তার সাথে থাকে বেগুনি, আরো 3-4 রকমের ভাজা, এই ধরুন পটল ভাজা বা বড়ি ভাজা, শাক ভাজা, এই 14 থালা খিচুড়ি। তারপরে হচ্ছে 14 থালা অন্ন ভাত, তার সাথে থাকে শুক্তো, ডাল, 2 রকমের তরকারি, চাটনি, এটা কি রোজ? পায়েস, রোজ এক্সেপ্টিং দশমী, এটা রোজ। এবং আমাদের বাড়িতে মা দুর্গাকে আমরা মাছ নিবেদন করি। মাছেরও 3-4 রকমের আইটেম হয় এবং সেটা মাকে নিবেদন করা হয় রোজ? রোজ, সপ্তমী অষ্টমী নয়। আর দশমীতে আপনারা হয়তো জানা, মা দুর্গা আমাদের বাড়ি আগে নাকি বাসি খেয়ে শ্বশুর বাড়ি যেত, ওই বাসি খান। নবমীতে মা দুর্গার জন্য ওই পান্তা ভাত, ইলিশের চাটনি, ছাঁচি কুমড়ো এটসেট্রা, এরকম নানা রকম খাবার তো তৈরি করে রাখা হয়, সেগুলো দশমীতে দেওয়া হয়। দিয়ে তারপরে সেগুলো আমরা একটুখানি প্রসাদ হিসেবে পাই। দশমীর কথায় আসবো, কিন্তু আরো কিছু প্রশ্ন রয়েছে, হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই। একটু জানি। মহিলাদের ভূমিকাটা? প্র্যাকটিক্যালি আমরা ছেলেরা রান্না করা ছাড়া বাকিটা ওটাই মহিলারা করে। এবং তাদের সেই নিষ্ঠা ভরে হ্যাঁ, একেবারে ইনভলভ আগে, একেবারে আগে যেমন চতুর্থের দিন রাত্রির বেলায় কুমোরটুলি থেকে লোক আসতো মা দুর্গাকে বেনারসি শাড়ি পরাতে, কিন্তু ওদের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গেল যে 1 বছর দে কেম রাউন্ড অ্যাবাউট মিডনাইট আর আফটার মিডনাইট। তখন বাড়ির মেয়েদেরকে বলা তোমরা গিয়ে ওখানে ওদের কাছে সাহায্য করো, এটা ঠিক ডিজায়ারেবল নয়। তারপর থেকে আমরা ঠিক করেছি এনাফ ইজ এনাফ। আমাদের বাড়িতে মা দুর্গা আসেন দ্বিতীয়ার দিন, সুতরাং তার আগের দিন মানে ডে আফটার মহালয়া বাড়ির 2-3 জন বউ ছেলেদের সাথে তারা যায় কুমোরটুলিতে, গিয়ে কুমোরটুলিতে মা দুর্গাকে শাড়িতে বেনারসি পরায়, কার্তিক গণেশকে পরায়। সুতরাং মা দুর্গা উইথ ফ্যামিলি যখন দ্বিতীয়ার দিন আসেন তখন অলরেডি বেনারসি পরা। এরপরে হচ্ছে চতুর্থীর দিন সাধারণত গয়নাগুলো, চতুর্থী না হলে পঞ্চমীর দিন গয়নাগুলো পরানো হয়, এবং গয়না এনে সে লিস্ট মিলিয়ে দেখা হয় যে সব আছে, এবং গয়না লিস্ট মিলিয়ে পড়া হয়, এইটা দুর্গার, এইটা লক্ষ্মীর, এইটা সরস্বতীর। এই আমাদের সমস্ত অস্ত্র রূপোর, এবং সেটা দুর্গাদেশী দেবী করে গেছে। এই গয়না কি বাড়ির ছেলে মেয়েরাই পড়ান? এই বাড়ির, হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েরাই পড়ায়, বাড়ির ছেলে মেয়েরা পড়ায়। এবং আমরা খুব ভেরি কেয়ারফুল থাকি অত গয়না এবং সেন্টিমেন্টাল ভ্যালু তার অনেক বেশি, যেন কোনো রকম অসুবিধা না হয়। খাতা আছে, লেখা আছে, মিলিয়ে নেওয়া হয়। এবং এগুলো কন্ট্রিবিউট করেছে বাড়ির ছেলেরা, বাড়ির বউয়েরা, বাড়ির মেয়েরা, এরমই তারা কন্ট্রিবিউট করেছে, তাদেরই দেওয়ার জিনিস। সুতরাং একটা আইটেম অফ গয়না একাধিক আছে। আপনি যদি এইটাকে পরিয়ে ওইটাকে না পরান আপনি অপ্রিয় হয়ে যাবেন, নে বাবা দুটোই পরিয়ে। এরমই আমাদের চলে আসছে। সেই গয়নাগুলো সব দেওয়া, খালি ওই যে বললাম 3টে নথ, ওটা আমাদের শোনা যে কর্তা মা করে গেছে। রূপোর সমস্ত অস্ত্র সেও কর্তা বাবার করে যাওয়া। আমাদের পুজোর যত বাসন সব কর্তা বাবার করে যাওয়া। আমাদের যেমন 14 থালার নৈবেদ্য দেওয়া হয়, 14 থালা আবার ভোগও দেওয়া হয়। মাছ আলাদা দেওয়া হয়, পায়েস, চাটনি এসব থাকে। আমাদের বাড়িতে এটা ট্র্যাডিশন অনুযায়ী ভেন বসিয়ে
কিছু মিষ্টি তৈরি করা হয়। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, একটা সময় পুরোনো বাড়িতে মিষ্টি বাড়িতে তৈরি হতো, সেটা হ্যাঁ, কি এখনো হয় হ্যাঁ আপনাদের হয়। বাড়িতে? ওই ধরুন বোঁদে, ল্যাংচা, এইসব জাতীয় জিনিস বাড়িতে তৈরি হয়। আর সকালবেলায় পুষ্পাঞ্জলি তো খেপে খেপে হয়, বাচ্চারা দিল, তারপরে হয়তো বড়রা দিল, তারপরে হয়তো মেয়েরা দিল, তিথি অনুযায়ী কিরকম সময় আছে। তারপরে সবাই ওই আপনার মা দুর্গার যে নৈবেদ্য দেওয়া হয়েছিল তার প্রসাদ পায়। আর তারপরে এই গরম গরম লুচি আর আলুর তরকারি, যেটা টিপিক্যাল উত্তর কলকাতা বাঙালির যেটা অত্যন্ত প্রিয়, সেই চায়ের সমেত খাওয়া হয়। বাহ, আর ব্রিলিয়ান্ট। লাঞ্চের সময় তো ওইসব রয়েছে। মাছ, খিচুড়ি, অন্ন আর যেসব। ডিনারেতে মা দুর্গাকে লুচি, সেটাকে আমরা বলি শীতল লুচি, একটু ঠান্ডা হয়ে যায়, তার সাথে হচ্ছে 2-3 রকমের মিষ্টি, রাবড়ি, দই, এইসব নিবেদন করা হয়। এইটা তাদের ভোগ। এই প্রসাদ আমরা রাত্রিরে পাই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, তা হচ্ছে আপনাদের বাড়িতে আমি শুনেছি একটা কালচারাল অনুষ্ঠানের ব্যাপার, সাংস্কৃতিক একটা পরিবেশ, নাটক, গান এসব হতো। সেটা কি পুজোর সময় না অন্য অন্য সময়? এটা জানতে ইচ্ছে করে। আগে পুজোর সময় হতো, তারপরে অন্য সময় হয়েছে, এখনো অন্য সময় হয়। এইটাই নিয়ে জানতে গেলে আপনাকে আর একটা শো করতে হবে। কারণ আমাদের গর্ব, আই এম সরি ফর সেইং দিস, যে আমাদের কালচারাল প্রোগ্রাম এমন করেছি আমরা, মানে লোকে তো বাহবা দিয়েছে, আমরা নিজেরও মনে হয়েছে যে আমরা একটা কিছু করলাম। দু একটা জায়গা যদি একটু ছুঁয়ে যান, যেমন অল্প ধরুন করে। যেটা বিখ্যাত হচ্ছে, সেটা হচ্ছে একটা কালচারাল, মানে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। তদানীন্তন, আমি দেখতে পাইনি, আমি তখন ছিলাম না দেশে, এই বোধ হয় 1970 এরম সময়, 71 এরম সময়। তদানীন্তন যত বড় ক্লাসিক্যাল মিউজিশিয়ানস আছেন অফ ইন্ডিয়া, ক্যালকাটা, ভোকাল হোক, ইনস্ট্রুমেন্টাল হোক, তারা সবাই এসেছে। তারপরে রবীন্দ্রসঙ্গীতের যারা এক্সপোনেন্ট, শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় বা সুচিত্রা মিত্র, দ্বিজেন মুখোপাধ্যায়, এরা সব এসেছে। আর বাড়িতে আগে আমরা শুনেছি এই নবমীর রাত্রে যাত্রা হতো। তারপরে কালক্রমে, কেন আমি জানি না, সেইটা চেঞ্জ হয়ে গেল যে নবমীর রাত্রে বাড়ির ছেলেরা করবে থিয়েটার। ভেবে দেখুন, যে ছেলেরা ভোর 5টার সময় উঠে বেলা 12টা-1টা অবধি, ইফ নট মোর, ওই উনুনের সামনে দাঁড়িয়ে অতগুলো রান্না করলেন, তারপরে এসে এই পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে এসে নবমীতে জামাইরা আসে, বন্ধু বান্ধবরা সব আসে, তাদেরকে পাত পেরে খাওয়ানো। আগে তো ছিল কুশাসনে বসিয়ে কলা পাতা গেলাস দিয়ে, সুতরাং আপনাকে নিচু হয়ে হয়ে পরিবেশন করতে হতো। এই করার পরও তারা কিন্তু রাত্রিরে অভিনয় করেছে। এটা কিছুই, আমার যেটা মনে হয়, মানে এটা একটা ইনভলভমেন্ট, এটা একটা ইনভলভমেন্ট এবং একটা ভালো লাগা, একটা আত্মীয়তা। একে তো উৎসবের মধ্যে পুরোটা ঢুকে যাওয়া, মায়ের সেবা করা, মায়ের জন্য সবকিছু আয়োজন করা, তারপরে নিজেদের আনন্দ এবং অন্যকে আনন্দ দেওয়ার যে প্রক্রিয়া, এই যাত্রা থেকে শিফট হয়ে নাটক, এটা কিন্তু নাটকটা কিন্তু এখন আমাদের ডিএনএ। হ্যাঁ, আমি শুনলাম, মানে আপনি নিজেও মনে নাটক লেখেন বা অভিনয় করেছেন। লেখেন বলতে খুব মিথ্যে কথা বলে, লেখি না আমি, ডিরেকশনও করেছেন। ডিরেকশন দিয়ে, আরে আমি একটুখানি অ্যাডিশন অল্টারেশন করি। অ্যাডিশন অল্টারেশন করার তার কারণও আছে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা একবার নটি বিনোদিনী নাটক করছিলাম, বিখ্যাত নটি বিনোদিনী। নটির পাঠ করছে আমার মেয়ে, আমি গিরিশ ঘোষ, আর সুব্রত, যাকে আমরা ডাকনামে মনাই বলি, তিনি হচ্ছেন রামকৃষ্ণদেব। যাই হোক, তা হঠাৎ যিনি রাঙাবাবুর পাঠ করছেন, তিনি এসে আমাকে বললেন, আমি আর করতে পারবো না পাঠ। আমি, কেন রে, কি হলো? না আমার দ্বারা। আমি, কেন, কি হলো বল? না আমার বউ বলে, চোখে যদি পাঠ দেওয়া না হয়, বউ বাপের বাড়ি চলে যায়। আর তখন দিন 15 বাকি, আপনি এখন কি করবেন? মাথায় বজ্রাঘাত। বৌমা তো আমায় বলেনি, মানে তোমায় বলতে ভয় পাই তো তাই। আমাদের বাড়ির জামাই হচ্ছেন গণেশ মুখোপাধ্যায়, প্রখ্যাত নাট্যকার, আচ্ছা, ইউনিভার্সিটির প্রফেসর, রঙ্গনাথ যিনি যার ছিলেন, গণেশ মুখোপাধ্যায় আমাদের বাড়ির জামাই। আমি পিসেমশাইকে ফোন করে গেলাম,
তিনি একটা লিখে দিলেন, বলে দেখো নটিবিনোদিনীতে শ্রীমার চরিত্র নেই, আমি শ্রীমার চরিত্রটা লিখে দিচ্ছি, ওকে করে দাও। হয়ে গেল। তার দিন সাতেক বাদে বাড়ির একটা ছেলে বলল, এই আমাকে একটা দিবি না? তোকে তো অনেকবার বলা হয়েছে, তুই বলেছি আমি পারবো না। তখন বলেছিলাম কিন্তু এখন পারবো। আবার আমাকে গণেশ বিশ্বমশার কাছে ছুটতে হলো, উনি একটা লিখে দিলেন, গোপাল বলে একটা চরিত্র রামকৃষ্ণদেবের শিষ্য। মানে এইরকম ইনভলভমেন্ট আমার। এটা একটা আনন্দ, কিন্তু আনন্দ মানে চরম আনন্দ, চরম আনন্দ ছাড়া আর কিছু নয়। আমরা যখন একটা আবেগ, একটা আনন্দ। হ্যাঁ নটিবিনোদিনী করি, আমরা করেছিলাম রঙ্গনাথে। রঙ্গটা তখন ভগ্ন অবস্থা, চেয়ারগুলো ভাঙা। তো যাই হোক, রঙ্গনাথে করেছিলাম। আমরা সময় নিয়েছিলাম প্রায় 3 ঘন্টা। আমাকে তারপরে দু একজন বললেন হয়েছে ভালো, কিন্তু বড্ড সময় লেগেছে। আমি গণেশ বিশ্বমশাই, তিনি তো এর একবারে এক্সপার্ট, আমাকে বলল, শোনো, শেষ সিন অব্দি কটা লোক ছিল? আর হাউসফুল শুধু ছিল না, দরজা খুলে দেওয়া হয়েছে গরমের জন্য, বাইরে যে ব্যালকনি সেখানে লোক দাঁড়িয়ে আছে, হয়তো তোমার কোনো চিন্তা নেই। গরমেতে কেউ খারাপ নাটক দেখে। আমরা এই নাটক করেছি। তারপরে আমরা যেটা করেছি, আমার মনে হয় না তার আগে কেউ কখনো করেছে, বনফুলের শ্রীমধুসূদন মাইকেল। না, আমি একটা জিনিস আপনার সাথে কথা বলতে বলতে বুঝতে পারছি, এখনো পুরোনো বাড়িতে অনেক পুজো হয়। এখন এই সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে কি হয়েছে, এই পুজোর অনেক প্রচার, ছোট ছোট ক্লিপিংস, লোকের ভিড়, অনেক সাধারণ মানুষ ঢুকে পড়েন এইসব বাড়ির পুজোতে। আপনাদের বাড়িতেও যান, আমি জানি। কলুটলা রায়বাড়ি আমারও আত্মীয়ের বাড়ি, সেখানে যান। এরকম প্রচুর বাড়ি রয়েছে যেখানে মানুষ দেখতে যান। কিন্তু আপনি যে ভেতরকার গল্পগুলো বলছেন, এই যে ছোট ছোট মুহূর্তগুলো বলছেন, এগুলো অনেকেই জানে না। আর জানে না এই যে ইনভলভমেন্টটা, মানুষের যে ইনভলভমেন্ট, এই যে সারা বছর সারা সময় তারা নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু দুর্গাপুজোর সময় উৎসব অনুষ্ঠানেও যেভাবে ব্যস্ত, সাংস্কৃতিক ভাবেও তারা সেভাবে ব্যস্ত এবং ইনভলভড। এবং সেই জন্যই মনে হয় এই দুর্গাপুজোটা এত বড় আকারে আমরা যুগ যুগ ধরে, দশকের দশক আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি, এবং আপনাদের মতো পুরোনো বাড়ি সেই রীতি রেওয়াজটা এইভাবে ধরে রাখতে পেরেছেন। এটা একটা কৃতিত্বের ব্যাপার, পুণ্যিশের ব্যাপার, ভগবানের অসীম আশীর্বাদ যে আমরা করতে পেরেছি। তবে অনেক সময় করা যা হয় না, শারীরিক অসুস্থতা, কেউ হঠাৎ চলে গেলেন, এসব লেগেই থাকে ফ্যামিলিতে। আমাদের তো প্রায় জয়েন্ট ফ্যামিলি, অসুবিধা হয়। বাড়ির ভাগ্নেরা ভীষণ ভাবে ইনভলভ। এবারে যে জিনিসটা জিজ্ঞেস করবো তা হচ্ছে যে, সময় এগিয়েছে, সময় পরিবর্তন হয়েছে। দেশের স্বাধীনতার আগের একটা সময় ছিল স্বাধীনতা আন্দোলন, দেশ স্বাধীন হলো, তারপরে আমাদের ভারতবর্ষের একটা অনেকটা দশক আমরা কাটিয়েছি। এখন বর্তমান যে সময়, নিউ এজ এরা একটা চলছে, সেখানে কি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন? যে কোনো প্রজন্মের মানুষ এই দায়িত্ব নিতে চাইছে না, কিছু কিছু জিনিস হয়তো আর করা যাচ্ছে না, কিছু সমস্যা তৈরি হচ্ছে, এরকম কি কোনো ঘটনা, কোনো মুহূর্ত, কোনো হার্ডলস কি আপনাদের বাড়িতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে, না হয়নি? টাচউড খুব বেশি হয়নি, কিন্তু নীল বললেও বোধহয় ঠিক বলা হবে। কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে এখন কর্মঠ, কোট আনকোট কর্মঠ লোক, যারা 5-6 ঘন্টা ভোর 5টা থেকে উঠে উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করবে, সেরকম লোকের সংখ্যা কম। মাইন্ড ইউ, একটা সময় 1 মণ দুধের পায়েস হতো। একজন লোক, সে শুধু খুন্তিটা নেড়েই যাচ্ছে যাতে না ধরে যায়। ইটস এ হার্ড জব। আমার এক পিসি ছিলেন, তার পিসমশাই অসুস্থ, তা সত্ত্বেও ভোর 5টায় এসে ওনার ডিউটি ছিল শুধু ভাজাগুলো ভাজা, অ্যান্ড ইউজ টু টেক 4-5 আওয়ার্স। বেগুনি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, উনি করে যাচ্ছেন 4-5। আর ওই আগুনের তাজ। আমার এক কাকা ছিলেন, উনি আমাদের এই রান্নার একদম ক্যাপ্টেন, শৈলেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়। তিনি একটু 3/1 চোরবাগান লেনে থাকতেন। তিনি ওই ভোর 5টা নাগাদ এসে ওই ডাকতে ডাকতে ঢুকতেন, আমার বাবাকে ডাকতেন, কাকাদের ডাকতেন, আমি এসে গেছি, এবার তোমরা নাম। তারাও চান টান করে রেডি হয়ে সব নামছে। আর একটা কথা হচ্ছে, যেটা খুবই আশ্চর্য, আমার নিজের দাদু, তিনি এই 5টা দিন অন্য মানুষ হয়ে যেতেন। কিছু বললেই বলতেন আমার দাদুর পুজো। ফ্যাক্ট।
তিনি রাত্রির এই 4টে সাড়ে 4টের সময় উঠতেন, উঠে সমস্ত দালানগুলো কাজের লোক দিয়ে ধোয়াতেন, তারপরে তাদেরকে পাঠিয়ে দিতেন রান্নাঘরের কাছে বাটনা বাটার জন্য। তখন তো বাটনা বাটার যুগ। এবার বাসনগুলো আর কিছু কাজের লোক ধুয়ে ওখানে নিয়ে যেতেন, উনি উনুনগুলো জ্বালিয়ে দিতেন, জ্বালিয়ে দিয়ে যখন ছেলেরা এসে গেল রান্না করতে, এবার উনি চান করতে চলে গেলেন, চান করে এসে দালানে বসলেন, যতক্ষণ না পুজো শেষ হবে। নৈবেদ্য খাবো না, মায়ের ভোগ খাবো না, কেন একজন আমাদের যে দুজন ভট্টাচার্য মশাই থাকেন, একজন ভট্টাচার্য মশাই, একজন তন্ত্রধার মশাই, একজন একটু উপোস করে থাকেন, সন্ধ্যাবেলায় আরতি করতে হবে, সে যখন খাবে তখন। মানে ওনাদের এই রকম ইনভলভমেন্ট। আমরা তো সেগুলো ইনভাইট করেছি, আমাদের মধ্যে সেই এটা এসে গেছে। যেখানেই থাকি পুজোর সময় বাবু চৌরান বাড়ির বাইরে থাকাটা এখন হয়তো ফিজিক্যালি পসিবল হয় না সব সময়, কিন্তু এইটা আমাদের বাড়ির মধ্যে চলে এসেছে। আরেকটা জিনিস আমার জানার, তা হচ্ছে যখন মাকে আপনারা বিদায় দিচ্ছেন দশমীতে, সেখানে আপনাদের একটা গানের একটা ব্যাপার আছে। আমি দু একবার আপনাদের ভেরি ইমোশনাল থিং। হ্যাঁ, আপনাদের বাড়ির সকল, আমি দশমীর থেকে বলি শুরু করি। দশমীর সকালের পুজোটা খুব সংক্ষিপ্ত পুজো, এবং সংক্ষিপ্ত পুজো হয়ে যাবার পর আমরা নারায়ণকে ওপরে তুলে দিই, শ্রীধরজিকে। কারণ নারায়ণকে ওপর দিকে তুলে দিই, কারণ তখন তো তার সামনে তো আর করা যাবে না, কি বলে, বিসর্জন দেওয়া যাবে না। আচ্ছা, তুলে দেবার পর যখন ওই মন্ত্রটা ভট্টাচার্য মশাই বলেন, গচ্ছ গচ্ছ পরম স্থানং স্বস্থানং পরমেশ্বরী সংবৎসর বতিরেতু পুনরাগমনায়, it brings tears. Everybody is crying. পুনরাগমনায়, so sentimental word যে ওটা আমাদের নাড়িয়ে দেয়। তারপরে তো সুতোটা কেটে বিসর্জন হলো, দর্পণে দেখো, তারপরে মেয়েদের সিঁদুর খেলা, সিঁদুর খেলা হয়ে গেলে খাওয়া দাওয়া করছে সবাই, তখন 3-4 জন বিশিষ্ট ভাইরা ওই সোনার গয়নাগুলো খুলে মিলিয়ে রাখে। কারণ এরপরে দালানে লোক কম থাকবে, সবাই হই হুল্লোড় করবে, আমাদের ভয় আছে, সেটা খুলে রাখা হয়। কিন্তু অস্ত্রগুলো খোলা হয় না। অস্ত্রগুলো খোলা হয় ওই আপনি সন্ধেবেলায় মাকে বার করে এনে, আমাদের একটা গান আছে, কে লিখেছেন জানি না, তবে সেই গান, ভজিতে তোমারে শিখি নাই কবু, ডাকি শুধু তোমায় মা বলে। তন্ত্র মন্ত্র বিবিধ আচারে কত লোকে তোমায় কত পূজা করে, আমার নাই কোনো ভাব সদাই অভাব, পুজি শুধু তোমায় আঁখি চল। এভরিবডি ইজ ক্রাইং। তারপরে অস্ত্র খোলা, গুনে গুনে অস্ত্র খোলা হয়। আগে আমাদের 10-12 জন কুলি পাওয়া যেত, বিশেষ করে রাস্তায় যারা আমাদের বাড়ির সামনে যারা ওই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, এখন তাদের পাওয়া যায় না। সুতরাং এখন আমরা বাধ্য হয়েছি 4-5 জন কুলি নিয়ে এসে কোনো রকমে এটা লরিতে তুলে দেওয়া। লরিতে বাচ্চারাও যায়, 2-4 জন ইয়াং মেয়েটি তারাও যায়, বৌমারা যায় না কেউ। কিন্তু আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে পুজোর ঘট, এই দুর্গা দেশির দাবি তৈরি এইরকম উঁচু রূপুর ঘট, ওই ভর্তি জল নিয়ে মাথায় করে বাড়ির বড়জি, আমি অনেকবার কবার সুযোগ পেয়েছি, রমণও সুযোগ পেয়েছি, মাথায় করে আমরা নিয়ে যাই যতদূর সম্ভব। ওই সেন্ট্রাল অ্যাভিনিউর পর ওরা নিয়ে নেয়, কিন্তু ইট ইজ ভেরি হেভি আই থিঙ্ক। আবার ফেরার পথেও ঠিক তাই, ওই বাড়ির সামনে আবার ওইটে নিয়ে ঢুকতে হয়, এবং ওইটে দিয়েই শান্তির জল দেওয়া হয়, বাতাসা দেওয়া হয়। তারপরে আমাদের একটা রীতি আছে, এই কলা পাতা কেটে রাখা হয়, তার সাথে আলতা আর কাঠি, এই কাঠি দিয়ে আমরা 3 বার লিখি শ্রী শ্রী দুর্গা সহায়, শ্রী শ্রী দুর্গা সহায় লিখে ওগুলো জমা থাকে, গঙ্গায় দিয়ে দেওয়া। এইটা আমাদের, তারপরে তো কোলাকুলির ব্যাপার। আমি কেন জানি না, মানে যারা দেখছেন এই এপিসোড, আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, বিশেষ করে এই দশমীর অংশটুকু শুনতে শুনতে। আর যে গানের কথা বললেন, যে লাইনগুলো বললেন,
মানে হৃদয়ে ছুঁয়ে যায়, ইটস সো টাচি, এবং তার মধ্যে দিয়েই মনে হয় আমাদের সকল ভক্তি, সকল নিবেদন মা দুর্গার প্রতি আমরা নিবেদিত করতে পারি। আমরা একেবারেই প্রায় শেষের দিকে দু একটা কথা বলবো, তা হচ্ছে ওনার হাতে একটি বই আছে, একটু বইটা দেখবো হ্যাঁ আপনার থেকে। নিশ্চয়ই, এটা আমাদের অনেক কষ্ট করে বই। চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ি, অপূর্ব গঙ্গোপাধ্যায়ের লেখা, এই একটা বই। আমাদের বাড়ি ভাগ্নে। আচ্ছা, এই একটা বই, এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, কলেজ স্ট্রিটে হয়তো নানান জায়গাতেই পাওয়া যায়। এই বাড়ির সকল তথ্য, সকল ইতিহাস রয়েছে ছবি সমেত, এবং সকল ইতিহাস এবং ঐতিহ্যটা বহন করাটা খুব কঠিন। ইটস আ লেগেসি। ওই লেগেসিটা এনাদের মতো মানুষরা যারা বহন করতে পারছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। আর যারা বহন করতে চান তারা অবশ্যই এই এপিসোডটি দেখুন, দাদার কথা শুনুন, এবং আমার মনে হয় বাংলা বাঙালির দুর্গাপুজো উৎসবের যে মূল জায়গাগুলো আমরা ছুঁতে চেষ্টা করেছি সেগুলো একটু অনুধাবন করলে আমাদের এই ঐতিহ্যটা বহন করতে পারবো। শেষে বলবো, আপনারা বা আপনি আপনার পরিবারের তরফ থেকে কি বার্তা দিতে চান এই দুর্গাপুজোর সময়? এই মুহূর্তে যারা আপনাকে দেখছেন, আপনাদের বাড়িতে আসবেন, আপনাদের এই ঐতিহ্যশালী দুর্গাপুজো যারা দর্শন নিতে আসবেন, কি বলতে চান আপনি যদি একটু আমি বলেন? বলতে চাই, আমাদের শারদীয়া দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা যেন সবকিছু ভুলে এই শারদীয়া উৎসবে সবাই যেন আনন্দ করতে পারি, সবাই যেন ভালো থাকে। কলহ তো সারা বছর রয়েছে, এই 4টে দিন ছেড়ে দিই, আমরা 4টে দিন কোলাকুলি করি, ভালো থাকি, মা দুর্গার পুজো করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, এই সবাই ভালো থাকুন। আর কি বলবো? কলহ তো সারা বছর রয়েছে, কোলাহল কোলাকুলি দুর্গাপুজোর মূল মন্ত্র হোক, উৎসবের মূল আকর্ষণ হোক। আমরা এই কলহ বাদ দিয়ে কোলাকুলি করে দুর্গাপুজো উৎসব আমরা কাটাই, যেটা দাদা বললেন। এবং আপনাকে বলি, চোরবাগান বাড়ির দুর্গাপুজোর এই 165 বছরের যে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য যেটা শুনলাম, খুব আনন্দ পেলাম, আমরা ধন্য হলাম, অনেক সমৃদ্ধ হলাম, এবং আপনাকে এইভাবে আগামী দিনও পাবার ইচ্ছে রইল। আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। এভাবে বলবেন না। আমার তরফ থেকে, লাবণ্যর তরফ থেকে আপনাকে, আপনার পরিবারের সকলকে শুভ শারদীয়া। আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, পুজোর সময় আসুন, বিশেষ করে নবমীর দিন। ধন্যবাদ, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভালো থাকুন, কল্যাণ হোক।